সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় বন্ধুত্ব বনাম দাসত্ব। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছেন আমার ওদিকে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান, এবং আমার ডান দিকে রয়েছেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। আমাদের আরেকজন অতিথি আছেন, তা উনি আসলে আমরা তাকে পরিচয় করিয়ে দেব। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনা অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায় মঙ্গলবার, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ। সাংসদ পুত্র রনির পিস্তল থেকে গুলি বের হয়েছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় নরসিংদীতে কিশোরী উদ্ধার। অপহরণের পর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। আসামিকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তেলবীজ, গম, চিনি, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানির উপর উৎসে কর থাকবে না, সংসদে অর্থমন্ত্রী। এবং 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্ল্যান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে কর্মী, সরকারের কঠোর নজরদারির পরামর্শ। আমরা শিরোনামগুলো দেখলাম। ইতিমধ্যেই আমাদের আরেকজন অতিথি এসে আমাদের সাথে যোগ দিয়েছেন, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আগেই কাশেম ভাই, আমরা যেটা বলেছি, আজকে আমাদের শিরোনাম হচ্ছে বন্ধুত্ব বনাম দাসত্ব। আর কথাটি আমরা নিয়েছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকালের একটি বক্তব্য থেকে। তিনি ময়মনসিংহ বারের আইনজীবীদের সাথে মত বিনিময় সভায় উনি বলেছেন, আমি বিষয়টি একটু তুলে ধরছি। তিনি বলেছেন, তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি, কিন্তু এটা স্পষ্টতই বোঝা যায় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় সফরকে নিয়ে, এবং এই প্রথম আমরা দেখি যে বিএনপির পক্ষ থেকে মন্তব্য আসলো। তিনি বলেছেন, বন্ধুত্ব ভালো, কিন্তু নিজের স্বার্থ বিসর্জন দিয়ে কিসের বন্ধুত্ব? এরকম বন্ধুত্ব কেউ চায় না। সমানে সমান হলে সেটাকে বন্ধুত্ব বলে, না হলে সেটা হয় দাসত্ব। তিনি ভারতের নাম উল্লেখ করেননি। তো আমি এই প্রসঙ্গেই জনাব আলাল আপনাকে দিয়ে আমি শুরু করব যে আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো আপনাদের দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি, তো বেগম জিয়ার এই বক্তব্যকে যদি আমরা বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য ধরে নেই, তাহলে কি এটা ইঙ্গিত করে যে সম্প্রতি যেগুলো হলো, চুক্তি হলো বা দুই দেশের মধ্যে যে সমঝোতা হলো, সেটা কি বিএনপি দাসত্ব বলে মনে করছে? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় ধারণামূলকভাবে কোনো কিছু উপসংহারে যাওয়া আমাদের উচিত হবে না, কারণ উনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। সাম্প্রতিককালে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পরে যে চুক্তিগুলো হয়েছে কিংবা যে সমঝোতা স্মারকগুলো হয়েছে, সেগুলো সবকিছুই কিন্তু এখন পর্যন্ত আবরণের মধ্যে ঢাকা। আমরা তো অনেক পরের ব্যাপার। মিডিয়ার নেতাকর্মীরাও, মিডিয়ারও যারা মূল জায়গায় আপনারা বসে আছেন, আপনারাও কিন্তু সবগুলোর সব খুঁটিনাটি শর্ত সম্পর্কে জানেন না। আজকে 4 দেশের মধ্যে সড়ক প্রোটোকলের যে চুক্তিটি, যেটি স্বাক্ষরিত হয়েছে এবং সেটার ব্যাপারে খুঁটিনাটি বিষয় সেখান থেকে বেরিয়ে আসছে, এটা আসার পরে তারপরেই কেবলমাত্র বোঝা যাবে, বাকিগুলো যখন আনকভার্ড হবে। এখন পর্যন্ত সব আবরণের মধ্যেই রয়েছে। তো বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছেন, সেই কথাটি একটি শাশ্বত সত্য কথা। এটা কোনো দেশের নাম উল্লেখ না করে উনি বলেছেন। যেমন জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অনেক দেশের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, আমাদের ট্রেড প্রোটোকল রয়েছে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেকগুলো দেশের সঙ্গে আমাদের যে জিএসপি সুযোগ সুবিধা রয়েছে, সেগুলোও রয়েছে। সব বিষয়কে যদি আমরা মিলাই, সেখানে তো বন্ধুত্বের প্রসঙ্গটাই চলে আসে এবং বিপরীত দিকে দাসত্বের প্রসঙ্গটা আসে। সুতরাং সবগুলোকে মিলিয়ে, হ্যাঁ, সবগুলোকে মিলিয়ে যদি একত্রে আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে ভালো হয়। ভারতের বিষয়ে এটা দাসত্ব বা কিছু এরকম করে উনি বলেননি,
এবং সেটা বিবেচনায় নেওয়া এই মুহূর্তে ঠিক হবে না, কারণ ওই শর্তগুলো সম্পর্কে আমরা কেউই এখন পর্যন্ত জানি না। এজন্য উনি হয়তো এভাবে বলে থাকতে পারেন যে এই চুক্তির শর্তগুলো জনসমক্ষে প্রকাশ করে বার্গেনিং এর মাধ্যমে বন্ধুত্বটা সমান সমান পর্যায়ে কিভাবে আদায় করা যায় সেই দিকগুলোকে উনি মানে আপনি বলতে যাচ্ছেন এটা সব দেশ সম্পর্কেই বলেছেন উনি? হ্যাঁ, সব দেশ সম্পর্কে বলেছেন। উনি যমুনা সেতু বলেছেন, বঙ্গবন্ধু সেতু বলেনি। যমুনা সেতু দিয়ে হেভি হেভি গাড়ি যাবে, টোল আমরা দেই, কিন্তু কোন কোন দেশ দেবে না। তো আমরা কি এটা ধরে নিতে পারি না এটা ভারতের কথা উনি ইঙ্গিত করেছেন? হ্যাঁ, করেছেন। জি, করেছেন, কিন্তু ওনার উপসংহারের যে কথাটি, যেটা কি আপনি আজকে হেডলাইন করেছেন, সেটাই কিন্তু কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। বন্ধুত্ব এবং দাসত্ব, ফ্রেন্ডশিপ অ্যান্ড স্লেভারি, দুটো প্রসঙ্গ এখানে এসেছে। এই দুটো প্রসঙ্গটা সব দেশের বেলায় প্রযোজ্য। সাম্প্রতিক উদাহরণ হিসেবে ওইটা এসেছে যেহেতু শর্তগুলো সম্পর্কে এখনো আমরা জানি না। আর যদি আন্তর্জাতিক নিয়ম নীতি অনুযায়ী অন্য দেশ থেকে কানেক্টিভিটি যেভাবে হয়, সেই কানেক্টিভিটিটাই সত্যিকার অর্থে আমরা দেখতে পাই, এবং সেখানে বাংলাদেশ তার ন্যায্য মাসুল যেটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হয় সেটা পায়, সেই আশাবাদ নিয়ে উনি বলেছেন আগে থেকে সতর্কীকরণের ব্যাপারে। কারণ এখানে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের যিনি এসেছিলেন, উনি আসার আগে আমরা বিএনপির মুখপাত্রর পক্ষ থেকে একটি আহ্বান জানিয়েছিলাম বর্তমান সরকারের প্রতি, যে নরেন্দ্র মোদী সাহেব যেভাবে তার সকল রাজ্যের বিজেপির এবং অন্যান্য বিরোধী দলীয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাপ করে একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে একটা ইউনিফাইড জিনিস নিয়ে বাংলাদেশে এসেছেন, বার্গেনিং এর সুযোগটা বাংলাদেশের জন্য উনি কম রেখেছেন, কারণ আমরা এখানে বিভেদের মধ্যে আছি। সেই বিভেদ দূর করে একটা ঐক্যমতে পৌঁছার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম সরকারকে যে বিএনপি সহ সকল বিরোধী দল এবং বিশিষ্ট জনদের সঙ্গে আলোচনা করে একটা জায়গায় আসেন যেখান থেকে আমরা জাতিগতভাবে একটা বার্গেনিং ভারতের সঙ্গে করতে পারি, যেহেতু তারা আমাদের বৃহৎ প্রতিবেশী, ব্যালেন্স অফ ট্রেড এবং অন্যান্য জিনিসের ক্ষেত্রে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে। এই ব্যাপারটাকে কতটা মিনিমাইজ করা যায়, তিস্তা এবং 54টি অভিন্ন নদীর পানি সহ সমস্ত সামগ্রিক জাতীয় বিষয় কিভাবে করা যায়, সেই বিষয়গুলো আমরা একটা আহ্বান জানিয়েছিলাম। সরকার তাতে কর্ণপাত করেননি। এজন্য হয়তো বেগম জিয়া আগ বাড়িয়ে আগে বলেছেন যে সরকার যাতে আমাদের ওই কথাগুলো কর্ণপাত না করলেও এই বক্তব্য থেকে সারবস্তু নিয়ে সেই ব্যাপারে সতর্ক হন, যাতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরাও বার্গেনিংটা করতে পারি, যেখানে ফ্রেন্ডশিপটাই গুরুত্ব পায়। জি, আমি মাননীয় মন্ত্রী আপনার কাছে আসবো। যেটা বললেন, আমরা গতকালের একটি কথা তো শুনেছি বেগম খালেদা জিয়ার। তো এখানে উনি কোনো দেশের নাম উল্লেখ করেননি, ভারত কথাটা একেবারের জন্য উল্লেখ করেননি, কিন্তু উনি বলেছেন যে বন্ধুত্ব সেটাকেই বলবে যখন সমানে সমানে হবে। তো তার মানে হচ্ছে বিএনপির চোখে যেটা হচ্ছে এটাই আমরা বলতে পারি যে সম্প্রতি যে চুক্তিগুলি স্বাক্ষর হচ্ছে সেটা সমানে সমানে হচ্ছে না। এটা ভারত বা অন্য কোনো দেশের জন্য যদি বলে থাকেন, সেটাই উনি ইঙ্গিত করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন, যে সরকার সমান সমান আদায় করতে পারছে না? এবং আপনি তো নিজে একজন, আপনার বিষয়ে একটি নো প্রোটোকল চুক্তি তো স্বাক্ষর হয়েছে, রিনিউ হয়েছে, এই বিষয়ে তো আপনি এতদিন পরে অরিন্দম কহিলা বিষাদে আলাল সাহেব ভারতের কথা উল্লেখ করেন না, এই কথাটা বলেছেন। দেশের অন্যান্য হতেই পারে, যেমন আমাদের সঙ্গে তো এখন চুক্তি হচ্ছে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ মিলেই, সুতরাং সব দেশের কথা আসতেই পারে। তবে মূলত ভারত কারণ ভারতের কথা আসবে এই কারণে তিস্তার পানির বিষয়টা আছে, অন্যান্য বিষয়টা আছে। নৌ প্রোটোকল যেটা ছিল আগে ওনাদের সময় ছিল নৌ প্রোটোকল, সেখানে সেই বিষয়টা ছিল। আমরা সেই নৌ প্রোটোকলের এবারে যেটা করছি সেটা হলো যে আগে ছিল 3 বছর পর পর চুক্তি নবায়ন হবে, এবারে আমরা 5 বছর পর পর করেছি, এবং এটা অটো রিনিউয়াল হবে, এবং সেটা পরবর্তীতে প্রয়োজনে এটা যদি পরিবর্তন দেখা দেয় তখন দুই পক্ষ আলোচনা করে করবে। তবে আমরা যে সবচেয়ে বড় চুক্তিটা করলাম সেটা হলো যে আমাদের কোস্টাল সার্ভিস, যে কার্গোগুলো একসময় বোম্বে বা ভারতের থেকে শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুর হয়ে চিটাগে আসতো, তাতে সময় লাগতো প্রায় 25-30 দিন। সেখানে এখন সরাসরি ভারত থেকে আমাদের এই কার্গোগুলো চলে আসবে সরাসরি চিটাগাং পোর্টে। এর ফলে আমাদের সময় লাগবে 2.5-3 কোথাও 4 দিন এই হাইয়েস্ট। যেমন ইতিমধ্যে এটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনি শুনেছেন মায়ানমার থেকে ইতিমধ্যে একটা জাহাজ অলরেডি আপনার ভারতে চিটাগাং থেকে ভারতে গেছে, সেটা সময় লাগবে মাত্র এদিকে 2 দিন, এদিকে 2.5 দিন, 4.5 দিন 5 দিন। এতে আমাদের সময় বাঁচবে, এতে আমাদের খরচও কমবে। আরেকটি চুক্তি যেটা আমরা আমাদের নৌ প্রোটোকলে আমরা করেছি সেটি হলো যে আমাদের চট্টগ্রাম এবং মংলা পোর্ট
ভারত, নেপাল, ভুটান ব্যবহার করতে পারবে। এইবারে এটা আমরা একটা নতুন যে একসময় শুধুমাত্র ভারতের সঙ্গে এই ধরনটা ছিল, পরে ভুটান আর আপনার নেপাল যুক্ত হয়েছে। এখন ভুটান, নেপাল, ভারত সবাই আমাদের চট্টগ্রাম এবং মংলা পোর্ট আমাদের ব্যবহার করতে পারবে। এর ফলে আমরা দেখেছি যে আমাদের প্রতিদিনে যে প্রতিনিয়ত যে আমাদের চিটাং পোর্টের যে বাড়ছে, কন্টেনার বাড়ছে, কার্গো বাড়ছে, এর ফলে কিন্তু চিটাং পোর্টের পক্ষে আর কিন্তু এখন এটাকে সামাল দেওয়া কঠিন। যে কারণে আমরা কিন্তু পায়রা বন্দর, ওনাদেরই এলাকা বরিশাল, সেটা আমরা করেছি, এটা ওনারা করেন নাই, পায়রা বন্দর সেটা হচ্ছে। কথা হলো যেটা বন্ধুত্ব দাসত্বের বিষয়টা, বন্ধুত্ব দাসত্বের ব্যাপার নিয়ে যদি কথা বলেন তাহলে আমাকে এইভাবে বলতে হয় যে আসলে ওনারা অনেকদিন পরে হলে এটা বুঝতে পেরেছেন। তো একটা গান আপনিও শুনেছেন, আমরা শুনেছি, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা তা সবই ভুল। তো ওনাদের জীবনে সবই হলে ভুল হয়ে গেছে। রাজনীতিতে ওনারা যে আন্দোলন করলেন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, সেই আন্দোলন করতে গিয়ে জামাতের পাল্লায় পড়া এমন ভুল করলো যা আর এটা গণতন্ত্রের চরিত্র থাকলো না। আমি সেদিন ডক্টর মঈন সাহেবের একটা বক্তৃতা পড়ে আমি মনে মনে হাসছিলাম। ওনাদের বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রহমান সাহেবের একটা আলোচনা সভায় শহীদ জিয়ার রাজনীতি আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মঈন বলেছেন, গণতন্ত্র বকেয়া রেখে উন্নয়ন করা যায় না। গণতন্ত্র আজকে যদি বলতে হয় তাহলে কোন গণতন্ত্র? মানুষ হত্যার গণতন্ত্র, মানুষ খুন করার গণতন্ত্র যেটা ওনারা করেছেন, সেটা দিয়ে তো এদেশের উন্নয়ন হবে না। আমরা বরং সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। যেই ভারতের চুক্তি বলে আজকে স্থল বন্দর সীমানা, যেটা অর্থাৎ আমাদের যেগুলো হলো আপনার ভারতের যে ভারত এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন যে ছিটমহলগুলো নিয়ে গোলমালটা ছিল, আপনি কল্পনা করতে পারেন ৪৪ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে এগ্রিমেন্ট করেছিল, যেই এগ্রিমেন্টকে ওনারা বলেছিলেন গোলামী চুক্তি এতদিন, সেই গোলামী চুক্তির ভিত্তিতেই যখন সেই এগ্রিমেন্টটা হলো, তাহলে এইটাকে ওনারা অভিনন্দন করলেন কি করে? এবং অভিনন্দন জানালেন বিএনপির পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে যে চুক্তির সবকিছু প্রকাশ করা হোক। এই বিষয়ে আপনাদের ওইটা পরে আসছি, আমি আসবো ওই পয়েন্টটায়। আগে রাজনীতিটা করে নিই, তারপরে ওই প্রসঙ্গে আমরা রাজনীতির প্রসঙ্গে আজকে কম গেলে আমরা যদি এই চুক্তির বিষয়গুলো বা ভারত বাংলাদেশের বিষয়গুলোতে থাকতে পারি, আমাদের আলোচনা সুন্দর থাকবে বলে আমি বলবো, সেটা অবশ্যই বলবো। কারণ এটা বলতে হয় এই জন্য যে আমি একটু বাঙালি জাতি আমরা যারা অনেক কিছু ভুলে যাই, তাদের একটু স্মরণ করাইয়া দেওয়া যে ওনারা এতদিন যেটা গোলামী চুক্তি বলল, সেই চুক্তির ভিত্তিতে যখন এগ্রিমেন্ট হলো, সেই এগ্রিমেন্টকে অভিনন্দন করলেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার। তাহলে কি তিনি একটা ধন্যবাদ বা অভিনন্দন পেতে পারেন না? সেখানে কিন্তু একটা কার্পণ্যতা ওনারা করেছেন। ওই যে বললাম আগে যে ভুল সবই ভুল, জীবনের সব পাতায় পাতায় ওনারা সেই ভুলটা করেই চলেছেন। এখন চুক্তি সম্পর্কে যে বিষয়টা, চুক্তি তো বলেই দিলাম মূল কথাগুলো। যেমন আমি আমার নৌ মন্ত্রণালয়ের সঙ্গে সবচেয়ে বেশি চুক্তি হয়েছে আমাদের, কারণ আমাদের 3টা চুক্তি হয়েছে এবং অন্যান্য মন্ত্রণালয়ে 2টা বা 1টা চুক্তি হয়েছে। আমরা 3টা চুক্তি স্বাক্ষর করেছি। সেখানে আমরা যে বিষয়টা 3টা চুক্তি সম্পর্কে কিন্তু আমরা পরিষ্কার বলে দিলাম, এগুলো অলরেডি ওয়েবসাইটে আমাদের দেয়া আছে। আর ওনারা যদি এখন ওয়েবসাইট ওপেন না করেন, না খোঁজেন, তাহলে তো আমাদের কিছু করার নাই। আরেকটা বিষয় হলো যে অন্যান্য মন্ত্রণালয়ে যে চুক্তিগুলো হয়েছে, আমার বিশ্বাস সেগুলো নিশ্চয়ই এগুলো গোপন করা। শোনেন, এই ধরনের চুক্তি কিন্তু সামরিক চুক্তি ব্যতীত এই ধরনের চুক্তি গোপন করার কোনো কারণ আছে বলে মনে করেন। এক সময় সাংবাদিক আছে, ওনারাও তো বলতেন এক সময় যে নৌ দুর্ঘটনা ঘটলে এর নাকি তদন্ত রিপোর্ট দেয় না। এখন তো আমি ওয়েবসাইট দিয়ে দিই। এখন কিন্তু ওনারা কথা বলছেন না এই জন্য, যেহেতু ওয়েবসাইটে আছে। সেই জন্যই আমি বলছি যে আমাদের এই চুক্তিগুলো আমাদের অপ্রকাশের কোনো কারণ নেই। আর এর মধ্যে আমাদের রাষ্ট্রীয় কোনো আমাদের ক্ষতি হবার কোনো কারণ নেই। আমি যাব একটু কাশেম ভাইয়ের কাছে, তার আগে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে নিই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পাঁচছড়ি উপজেলা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো, তারও প্রেক্ষিতে আপনারা ছিটমহল পেলেন এবং সমুদ্র সীমা জয় করলেন। সমুদ্র সীমা জয়ের জন্য আপনারা আন্তর্জাতিক আদালতে গেলেন, কিন্তু তিস্তার পানি সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন, এটা জীবন মরণ সমস্যা।
কিন্তু এই পানির জন্য আপনারা কেন আন্তর্জাতিক আদালতে যাচ্ছেন না? তার আইনগত বাধা কোথায়? এটা আমি যাওয়া যাবে কিনা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যাই হোক, এটা মন্ত্রী মহোদয় হয়তো উত্তর দিবেন আমি যখন আবার আসবো। কাশেম ভাই যেটা তিস্তা নদীর পানি নিয়ে আমি আমার অপিনিয়নটা বলতে পারি যে মাননীয় দর্শক একজন যে মানে সুপ্রিয় দর্শক বললেন কথাটা, যেখানে কতগুলো বিষয় আছে, বেসিক জিনিস আপনাকে একটু মানে আমি জাস্ট আমার অপিনিয়নটা বলছি, হয়তো অনেকে ডিফার করতে আপনি অনেক রিপোর্টও করেছেন। হ্যাঁ, রাইট। বিষয়টা হচ্ছে যে আপনি তিস্তা সহ 54টা অভিন্ন নদীর পানি যেটা ইন্টারন্যাশনালি আমরা পেতে পারি, পাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, ধরেন ভারতের সাথে আমাদের জাস্ট আমি কিন্তু আমার মানে আমি আমার অবস্থান থেকে কথাটা বলছি যে ভারতের সাথে নানা কারণেই এই দেশের সরকারের সাথে ওই দেশের সরকারের একটা বৈরী সম্পর্ক আছে, চুক্তি হয়েছে, কিন্তু বৈরী সম্পর্কের কারণে ভারত তো আমাকে পানি না দিতে পারে, এটা অতীতে কিন্তু হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা বিষয় যে মেইন স্ট্রিমে যদি পানি না থাকে তা আপনি তো পানি আমি তো পানি নাও পেতে পারি, দুইটা কিন্তু সমস্যা হতে। একটা হলো যে চুক্তি হলেও যে পানি পাবো এটা কোনো গ্যারান্টি নাই, কারণ এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন উপরে অনেক কিছু নির্ভর করে। বৈরী ভাব যদি দুই দেশের সম্পর্কের মধ্যে বৈরিতা থাকে তাহলে কিন্তু এটা আপনি যে চুক্তি থাকলেই পাবেন এরকম নিশ্চয়তা নাই। আর 2 নম্বর হচ্ছে আপনার মেইন স্ট্রিমে ভারতের যে মেইন স্ট্রিম দেখে, হ্যাঁ সেখানে থাকতে হবে, সেখানে যদি পানি না থাকে তাহলে আমার পাওয়ারও সম্ভাবনা কম, এইরকম একটা অবস্থা। এখন বিষয় হচ্ছে এটা সবসময় কিন্তু এটা একটা আপনি চুক্তি করলেই পানি পাবেন এরকম নিশ্চয়তা নাই। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি তাহলে আপনার ইরিগেশন নিয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তো বলা হয় ইরিগেশন যে আমি যে তিস্তার মাদি বা অভিন্ন নদীর 54টা নদীর পানি না পেলে কিন্তু আমাদের যথেষ্ট সমস্যা হচ্ছে ইরিগেশনের দিক থেকে। এখানে আমার এক্সপিরিয়েন্স আমি বলছি আপনার সাথে শেয়ার করছি, মাননীয় দর্শকদের এটা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে আপনি ফুডে সেলফ সাফিসিয়েন্ট হচ্ছেন, তাহলে ইরিগেশনের তো পানির যে প্রাপ্যতা সেটা তো আমি অল্টারনেট সোর্স থেকে পাচ্ছি। এখন সোর্সটা হয়তো শাহজাহান ভাই মাননীয় মন্ত্রী বলবেন কিনা জানি না, গভর্নমেন্ট সেটা ডিসক্লোজ করবেন কিনা, আমি মনে করি পানি পাওয়া যাচ্ছে, কারণ আপনার নির্ভরতা কিন্তু নিজের উপর দাঁড়াতে হবে। আপনি যদি পাবেন কালকে সকালে ইন্ডিয়ার কাছ থেকে, এরকম আমি আশাও করি না, কারণ দুইটাই প্রবলেম হতে পারে। আর জিনিসটা হচ্ছে আপনি নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার নিজের সোর্স খুঁজে বের করতে হবে। এবং রিসেন্টলি আমি আমার যে অভিজ্ঞতাদের কথা বলছি উইদাউট এনি তথ্যপাত্র, যে বাংলাদেশের যে রিসেন্ট ডেভেলপমেন্ট গত কয়েক বছর, সেটা হচ্ছে আপনি ফুডে সেলফ সাফিসিয়েন্ট আমরা হচ্ছে, খাদ্য সংকটে। ইভেন আপনি এখন আমরা ফুডে আপনাকে মানে এক্সপোর্টও করি, সেই জায়গাটা যদি একটু বিবেচনা নেন তাহলে কি দেখা যাবে যে উইদাউট তিস্তা নদীর পানি তো আমি একটা পর্যায়ে যাচ্ছি। তিস্তার রাজনৈতিক কমপ্লিকেশন বহু রাজনৈতিক ভাবে এটা একটা বিশাল ধরেন মানে ভারতীয় পলিটিক্সই আছে, নট অনলি বাংলাদেশেও পলিটিক্স আছে, তো শুধু ভারতের ইয়াতে আছে, ভারতও আছে তিস্তার পানি না পাওয়ার বিষয়ে। কিন্তু আপনি যদি প্রফেশনালি চিন্তা করেন, আমি যে কথাটা বললাম যে আপনি তো পানি চুক্তি হলো মানে একটা সময় বঙ্গবন্ধুর সময় যে আপনি 44,000 কিউসেক পানি আপনি চুক্তি হচ্ছিল ফারাক্কার, কিন্তু অনেক সময় তো পাই নাই আমরা, এগুলো পাই নাই। কিন্তু কেন পাই নাই সেটা কিন্তু কেন পাই না সেটা কিন্তু আরেকটা বিতর্ক। আমি সেই বিতর্ক থেকে আমি জাস্ট আপনি ক্রনোলজিক্যালি যদি হিস্ট্রিগুলি দেখেন তাহলে আমি মনে করি চুক্তি হওয়ার পরেও আপনি দুই দেশের সম্পর্ক যদি টানাপোড়েন চলে কোনো কারণে তাহলে কিন্তু পানি পাওয়ার সম্ভাবনা কম। 2 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনি মেনস্ট্রিম পানি না থাকলে পাবেন না, নাও তো পাওয়া যেতে পারে। আমি আরেকটা বিষয়ে, এটা হচ্ছে আমার অপিনিয়ন, আমি জানি না শাহজাহান আপনি আলাল ভাই, এটা হচ্ছে আমার প্রফেশনাল অ্যানালাইসিস। না ঠিক আছে, আরেকটা বিষয়ে আসবো, তার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আয়ুব আলী খান বলছিলাম গলন্দ রাজবাড়ী থেকে। জি, মাননীয় মন্ত্রীর কাছে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি বিনয়ের সাথে। জি, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর যে চুক্তিগুলি হয়েছে তাহাতে কি লাভ বাংলাদেশেরই বেশি হয়েছে না ভারতের বেশি হয়েছে? আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, এমপির পুত্র রনি কি জামাই আদরে আছে না সাধারণ কয়েদির সাথে? এটা আমাদের বিষয় না, এই প্রশ্নটা আমি নিচ্ছি না, এটা আজকে আমাদের বিষয় না। আপনার ওই প্রশ্নের উত্তর অবশ্যই উনি একটা জায়গায় মানে এটা কিন্তু ভালো বলেছেন যে প্রথম যে প্রশ্নটা তার ছিল সেটা হচ্ছে যে এই লাভবান কি হলো। আমি এই প্রশ্নের সূত্র ধরেই জানার কাছে আসবো। এই লাভ ক্ষতির হিসেব কি আপনাদের দলের পক্ষ থেকে করা হয়েছে, বা আপনাদের দলের পক্ষ থেকে করেই কি বেগম খালেদা জিয়া গতকালকে কোনো দেশের নাম উল্লেখ না করেই এই ধরনের কথা বলেছেন? কি বলবেন? না, আমি এটা কিন্তু আপনাকে প্রারম্ভেই বলেছি, যেটা হচ্ছে একটা প্রিকশনারি মেসেজ টু দি গভর্নমেন্ট। এটা কিন্তু অন্য কোন দেশের সমালোচনা করা বা সরকার ব্যর্থ হয়েছে বা কিছু লাভ ক্ষতির হিসাব করেছেন কিনা, লাভ ক্ষতির হিসাবটা আমরা যেটা দেখতে পাচ্ছি সে জায়গাটা হচ্ছে যে এই চুক্তির আগে
এই চুক্তির আগে শাহজাহান ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে বাঙালি জাতির নাকি সবকিছু ভুলে যায়, আর যদিও আমি দ্বিমত করি ওনার সাথে, ভুলে যায় না। ফারাক্কা চুক্তি হয়েছিল 24 দিন পরীক্ষামূলকভাবে, মরহুম শেখ মুজিবুর রহমান তখন জীবিত ছিলেন। সেটা কি পালিত হয়েছে? কাশিম হুমায়ুন ভাই যেভাবে করে বলেছেন এইভাবেই কিন্তু গঙ্গা চুক্তি, পদ্মা চুক্তি, তিস্তা ব্যারেজের চুক্তি যেগুলো হয়েছিল, তারপরে যেগুলো আওয়ামী লীগের আমলেও হয়েছে, আমাদের সময় হয়েছে, পরবর্তীতে কিন্তু আমরা যে কোনো কারণেই হোক সেই ন্যায্য হিস্সাটা কিন্তু আমরা পাইনি। এই চুক্তি হওয়ার আগে চুক্তি হওয়ার পরে তো পান নাই। হ্যাঁ, চুক্তি হওয়ার পরেই পাই, সেটাই আমি বলছি। আমিও সেটাই বলছি, কেন পান নাই? সেটা তো দুই দেশের সম্পর্কের একটা বিষয় আছে, তারপরে আবার ভারতের মেইন স্ট্রিমে পানি থাকার একটা বিষয় আছে। আপনি যেটা বলেছেন আমি সেটা রেস ধরিয়ে বলছি। আশুগঞ্জ হয়ে এর আগে যে জিনিসপত্রগুলো ভারতের গিয়েছে, হেভি হেভি ট্রাক, তার মধ্যে কি গিয়েছে আমরা ওইভাবে জানিও না, বাংলাদেশের সব মানুষ জানে না। সেখানেও কোনো লেভি বা শুল্কের কোনো ব্যাপার ছিল না। এটা অবশ্য নরেন্দ্র মোদী তার বক্তৃতায় উল্লেখ করেছেন, আশুগঞ্জ হয়ে এই ভারী জিনিসপত্র যাওয়ার কারণেই আজকে ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র করা সম্ভব হয়েছে। উনি একটু ধন্যবাদ দিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদও দিয়েছেন। খালি ধন্যবাদের মধ্যে আমরা আছি, প্রেম প্রীতি দিয়ে গেছেন আমাদেরকে অনেক, আমরা তাতে খুশি। আমরা চাই এটা বজায় থাকুক, আগের মতো চুক্তিগুলো করে যেন সেই চুক্তির ব্যত্যয় না হয়। এই জন্যে আরেকটি জিনিস হচ্ছে যে এই যে নরেন্দ্র মোদী সাহেব যে কথাটা বলেছেন যে আমরা জনগণ থেকে জনগণের সম্পর্ক চাই, এই জনগণ সম্পর্কের মধ্যে থেকে সাধারণ মানুষই বলবে, এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন কাশিম হুমায়ুন ভাইয়ের মতো, তারপরে মাননীয় মন্ত্রী সাহেব আছেন, আরো যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ আছেন, তারা লাভ ক্ষতির হিসাবটা করতে পারবেন তখনই যখন সম্পূর্ণ চুক্তিগুলো সম্পাদিত হবে এবং সেগুলো জনসমক্ষে আসবে, এবং এই ব্যাপারে বিদগ্ধ জনরা তাদের মতামত দিবে। তখন আমাদের পক্ষ থেকেও সেই পরীক্ষামূলক বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে, হলে সেটা বলা হবে। কারণ আমরা আশঙ্কিত এই কারণে যে আশুগঞ্জের কথা আমি বললাম, এর আগে একজন মন্ত্রী বলেছেন যে এই শুধুমাত্র আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে যে সীমান্ত আগরতলা যেটা ব্যবহার করা হচ্ছে, এখান থেকে যে ট্যাক্স পাবো আমরা তাতেই বাংলাদেশ সিঙ্গাপুর হবে। পরবর্তীতে আমরা আবার ওই মন্ত্রী মহোদয়ের মুখেই শুনেছি যে কারো কাছে শুল্ক বা মাসুল চাওয়া এটা একটা অভদ্রতা, কিন্তু আন্তর্জাতিকভাবে কোথাও এটা নেই। সেই আশঙ্কা থেকেই কিন্তু আমাদের এই কথাগুলো বলা। এখন যদি জনগণ সম্পর্কটা হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো আর এই ধোঁয়াশা ব্যাপারটা থাকে না। এবং লাভ ক্ষতির বিষয়ে যেটা বলেছেন, দর্শকও যেটা প্রশ্ন করেছেন, লাভ ক্ষতির বিষয়টাও এই মুহূর্তে শাহজাহান ভাই হয়তো আশ্বাসবাণী শোনাতে পারবেন, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা যখন বিশেষজ্ঞ পর্যায়ে বসবো, দুই দেশের প্রতিনিধিরা বসবেন বা 4 দেশের প্রতিনিধিরা বসবেন সেই জায়গাটায়, কারণ ভারতের সঙ্গে আমাদের যে পণ্য আমদানি রপ্তানি হয়, নেপালের সঙ্গে ভুটানের সঙ্গে সেই পরিমাণ কিন্তু হয় না। ভুটান থেকে আমাদের এখানে ফলমূল প্রচুর আসে, কিন্তু আমাদের এখান থেকে স্বল্প পরিমাণ ঔষধ যায় শুধু আমার জানা মতে। আবার ভারতের পক্ষ থেকে প্রচুর জিনিসপত্র আমাদের এখানে আসে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আমাদের বাংলাদেশের পণ্যের অনেক চাহিদা থাকা সত্ত্বেও এই কানেক্টিভিটির কারণে আমরা সেটা ব্যবহার করতে পারছিলাম না। সেইটা কতটুকু ব্যবহার করতে পারবো তার উপরেও কিন্তু লাভের একটা হিসাব হবে, আর কতটুকু ব্যবহারের বিধিনিষেধ থাকবে তাদের পক্ষ থেকে সেটা দেখতে হবে। সীমান্তের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন ভারতের, তারপরেও সীমান্তে মানুষ হত্যা হয়েছে না, ধরে নিয়ে বেঁধে রেখেছে না, আটকে রেখেছে না, গলা কেটে হত্যা করেছে না। তো ওই কথাটাই কাশিম হুমায়ুন ভাইয়ের ওই কথাটাই আসতে হয়। চুক্তি হলেই সবকিছু হবে এমনটা নয়। মোদী সাহেব যে জনগণ সম্পর্কের কথা বলেছেন, আমাদের এখানের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক, এইটা হতে গেলে পরেই জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকারের দরকার, এবং জনগণের প্রতিনিধিত্ববিহীন বর্তমান যে সরকার আছে সেই সরকার এই চরিত্রটা অর্জন করতে পারেন অতি সহজেই বিরোধী দলকে আস্থায় নিয়ে, এবং এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছেন দলবিহীনভাবে যারা আছেন তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে জনগণের প্রতিনিধি আকারে যদি সরকারের সঙ্গে তারা সংযোগ করেন বা সরকার যদি তাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে জনগণের প্রতিনিধিত্ব সেখানে আসবে, সেখানে বার্গেন করার মতো যথেষ্ট শক্তি আমাদের অর্জিত হবে। কারণ নরেন্দ্র মোদী কিন্তু জনগণের ভোটে নির্বাচিত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ একটি দলের নেতা এবং একটি জোটের নেতা। এই দেশে বর্তমানে যে সরকার, সেই সরকার কতটুকু ভোটে নির্বাচিত এটা বলার অপেক্ষা রাখে না। চাচ্ছেন এই জন্য এই সরকারের বার্গেনিং পাওয়ার, হ্যাঁ, বার্গেনিং পাওয়ারটা কম। আমি আপনার এই প্রশ্ন এই জন্য আমরা চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে এই জিনিসটা করতে। আমি মাননীয় মন্ত্রীর কাছে যাব যে আপনাদের নির্বাচন নিয়ে একটি কথা আছে, তো এই কারণে আপনাদের বার্গেনিং পাওয়ার কম, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। ওনার কথাকে যদি আমি বিএনপির কথাই হিসাবে ধরে নিচ্ছি, তো এই কারণে আপনারা ওই যে লাভ ক্ষতির হিসাবের কথা একজন দর্শক বললেন, তো মানে আপনারা লাভ ক্ষতির হিসেবে বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশ পিছিয়ে পড়ছি, এ ধরনের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যদিও
লাভ ক্ষতির হিসাবটা উনিও বললেন যে ওনারা এখনো হিসাব কিতাব করছেন, কিন্তু আশঙ্কা যে আমরা পিছিয়ে পড়ছি। আপনি কি বলবেন এই বিষয়ে? রবীন্দ্রনাথ একটা কবিতা পড়ছিলেন বোধহয়, সেটা হলো যে পরশ পাথর। পরশ পাথরের বিষয়টা হলো, কবিতাটা পুরো পড়তে চাই না, বিষয়টা শুধু বলি। এক পাগল গলায় একটা শিকল লাগাইয়া, লোহার শিকল লাগাইয়া সাগর পাড় দিয়ে ঘুরতেছে, আর ওই পাথর তাকে ঠোকা দিচ্ছে আর কি, পাথর দিয়া, যে পরশ পাথর খুঁজতেছে, যে পরশ পাথর সেই লোহা শোনা হয় কিনা। কখন শোনা হয়ে গেছে সে নিজেও জানে না। বহু বছর পরে সে যখন বৃদ্ধ হয়ে গেছে, তখন একজনে জিজ্ঞেস করল, আরে তোমার গলায় তো লোহার শিকল। সে তাকায় দেখল লোহার শিকল, কিন্তু এখন আর বয়স নাই তার ওই পাথর খোঁজার। তাই ওনাদের অবস্থা তাই, ওনারা যা হারাইয়া আসছে, লোহার শিকল দিয়ে শুরু করছিল, সোনা যে হইতে পারে এটা চেষ্টা করছে, কিন্তু এমন অবস্থা হয়েছে। আর সেই সেটা আমি হিসাব নিকাশের কথাটা বলতে চাই। আমরা অবশ্যই লাভবান, ছিটমহলে আমাদের জায়গা বেশি, এইটা 44 বছর পরে আমরা পেয়েছি। এবং সমুদ্র, একজনের প্রশ্ন করেছেন যে আমরা মামলা দিচ্ছি না কেন তিস্তার ব্যাপারে। আপনার লাভবান ছিটমহলের ব্যাপারে বাংলাদেশ বেশি জমি পাবে, কিন্তু আজকেই যে চুক্তি হলো সব দেশ, মানে আজকে যে চুক্তি হলো যোগাযোগ চুক্তি, সব দেশ, এটা আমাদের এখানে রিপোর্ট হয়েছিল যে 3টা দেশ ভারত, নেপাল, ভুটান রেডি তারা অক্টোবরে শুরু করার ব্যাপারে, কিন্তু বাংলাদেশ এখনো রেডি না। বাংলাদেশ ডিসেম্বরে পারবে। তো আমি যদি পিছিয়ে থাকি লাভবান কিভাবে হবো? না, একটু সময় লাগতে পারে, কিন্তু আমি এগুলো জুবায়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিষয়, সে তো বটেই। আরেকটা বিষয় হলো যে লাভ লোকসভা যেটা উনি বললেন, যে ভারতে আমরা যে ইয়েগুলো দিলাম, আপনার ত্রিপুরা দিয়ে গেল, চাল দিলাম, দিলাম, বিদ্যুতের, এই জাহাজগুলো ব্যবহার হয়েছে কার? আপনি কি জানেন যে বাংলাদেশের এই নৌ প্রোটোকলে প্রায় 310টি জাহাজ চলে, তার মধ্যে 300টি জাহাজের মতো বাংলাদেশের। এর মালিক, এর শ্রমিক, আমরা এখান থেকে অর্থ পাচ্ছি। চাল যখন নিয়ে গেল, আমাদের ট্রাক চলে গেছে ত্রিপুরায়, আগরতলায়, আমাদের কভার ভ্যান। তাই সেইটার যে কভার ভ্যানের মালিক, শ্রমিকরা, তারা যে অর্থটা পেল ডলারে, লাখ টাকা। আমি তো ওইখানে আপনার গভর্নমেন্টের ট্যাক্স নেয় নাই, কিন্তু আমি তো ওই ইয়েটা চার্জ নিছি, আমার পোর্ট ব্যবহার করছে, হ্যাঁ, সেখানে আমি সেখানে চার্জ নিচ্ছি। তাহলে এটা যেটা বলা হচ্ছে সেটা হলো বলার জন্য বলা। আরেকটা বিষয় হলো সমুদ্র সীমা মামলাটা কেন? সমুদ্র সীমা বঙ্গবন্ধু স্বাধীনতার পরে যে সীমানা নির্ধারণ করেছিলেন, এ তো বহু বছরের খেলা। এইটা খেলা ভারতের সঙ্গে বহু কথা বলা হয়েছে। আপনার 2011 সালে অক্টোবর মাসে এক বক্তৃতায় খালেদা জিয়া বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবার ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশের স্বাধীনতা রক্ষা করব। এই কথাটা আমি দেখাবো, যদি না দেখাইতে পারি আমি রাজনীতি করবো না, আমি দেখাবো আপনাকে। আমি খুঁজছিলাম আমার ফাইলে, সেটা এখন এটার মধ্যে আরেকটা ফাইলে আছে। সেইটা কেন বলছিলেন? তখন তো উনি এই কথাটা বলার কথাটা, আজকে তো একেবারে ভারতের ইয়েতে উনি একেবারে গদগদ। যে কথাটা মোদী সাহেব বলেছেন, খালেদা জিয়াকে 3টা প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হলো, প্রণব মুখার্জি যখন আসলে উনি দেখা করলেন না কেন? আপনি সামনে ছিলেন নাকি তখন? আমরা পত্রপত্রিকা দেখছি, সাংবাদিকরাই লিখছে। এখন এই সাংবাদিকরা মিথ্যা লেখলে তো আমার কিছু করার নেই। না, এগুলো পূর্ণ একান্তের যে আলোচনা, সেটা তো ধরেন এই দুইজন মানুষ তো বলেন, আমরা পত্রিকায় যা দেখি, যদি তাই হয় না, এটা কথাই তো বোঝা যায়, তবে ধারণা থেকে বলা যায়। তো এখন প্রশ্নটা হলো উনি কি উত্তর দিচ্ছেন? উত্তর দেওয়ার তো কিছু নাই, কারণ এইটা যদি প্রশ্ন না করতো তাহলে এই প্রশ্নটা জনাব নরেন্দ্র মোদী করেছেন কিনা আমরা আমি অবশ্যই আমি আপনার দিয়া খালেদা জিয়ার আজকের যে পত্রিকায় প্রকাশিত যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার থেকেই আমি প্রমাণ করতে পারবো। সাংবাদিক প্রশ্ন করেছেন, এবং উনি কি উত্তর দিচ্ছেন? উনি উত্তর দিচ্ছেন, আমি যাইনি কেন? যাইনি আমার জীবনের নিরাপত্তার জন্য। যদি ওইটাই যদি আলোচনা না হবে তাহলে এই প্রশ্ন আসবে কেন? সুতরাং এটা আলোচনা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন 10টা কষ্ট। তৃতীয় প্রশ্ন ছিল যে এই জঙ্গিবাদ, এর তো কোনো উত্তর ওনার দিতে পারেন নাই। এখন ভারতের এই যে মানে ইয়েতে বন্দনা গাওয়ার জন্য যে তারা গদগদ হয়েছে, এতদিন যে কথাগুলো বলে আসতেন, তারা সেগুলো কি? এইগুলো রাজনীতিতে কি বলবো, কি শব্দ দিয়া এর প্রতিবাদ করবেন?
খুব কঠিন শব্দ যদি বলতে হয় তাহলে বলতে হবে একটা ভণ্ডামি। তা আমি সেটা বলতে চাই না, আমি এই শব্দটা প্রত্যাহার করতে চাই, কারণ ওনাদের একটি রাজনৈতিক দলকে আমি এই শব্দটা দিয়ে ওনাদের আহত করতে চাই না। তবে কথাটা কিন্তু অমূলক নয়, কারণ আপনি মানে যেটা বলবেন একজন একটা রাজনৈতিক দল, এবং বাংলাদেশে ছোটখাটো রাজনৈতিক দল না তো, ওনারা একাধিকবার ক্ষমতায় ছিলেন, তা সেই রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি যদি এই আচরণ করেন তাহলে পরে গোটা জাতি তার কাছে কি শিখবে। আর একটা বিষয় হলো যে আমাদের যে সকল চুক্তি আমাদের যে চুক্তিগুলো হলো সেই চুক্তিগুলোর মধ্যে আজকে যেটা আপনি বললেন, আমাদের দেখেন এখানেও আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ থেকে শ্যামলী পরিবহন সে কিন্তু আপনার এই যে আন্তঃদেশীয় যে ইয়েটা যোগাযোগ ব্যবস্থা, আমাদের এই পরিবহন কিন্তু আমাদের চলছে, তাদেরও আসবে। কিন্তু এই যে আজকের এই যোগাযোগ ব্যবস্থা সারা দুনিয়া তো তাই হচ্ছে না। আপনি বিভিন্ন জায়গায় ইউরোপে যাবেন, আফ্রিকাতে যাবেন, এক দেশের ট্রাক আরেক দেশে চলে যাচ্ছে, এক দেশের বাস আরেক দেশে চলে যাচ্ছে, এগুলো তো আছে। আমাদের এখানে তো এটা করার তো কোনো অসুবিধা নাই, এবং সার্ক কান্ট্রি আমরা এই ধরনের কমিউনিকেশন গড়ে উঠুক। বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বলা হচ্ছে কানেক্টিভিটি, কিন্তু সেটা কানেক্টিভিটি না, আসলে ভারতের ট্রানজিট হচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? না, এটা ভারতের, এই জন্যই তো মুশকিলটা হলো কোথায়, যে ওনারা এখনো কিন্তু ভারত বিরোধী মনোভাবটা ছাড়তে পারেন নাই। ভারত বিরোধী যদি মনোভাব ছাড়তেন তাহলে আপনি যে কথাটা বললেন সেই কথাটা আসতো না। কি বলেন, আপনি কি তাই মনে করেন কিনা যে বিএনপি এখন ভারত বিরোধী? না, যে জনাব নরেন্দ্র মোদীর সাথে যে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ এবং কথাবার্তা, পজিটিভ কথাবার্তা, তো আপনি কি সেটাই মনে করেন কিনা যে বিএনপি এখনো ভারত বিরোধিতা ছাড়তে পারেনি, বা বিএনপি কখনো ভারত বিরোধী ছিল? এটা বিএনপি চেয়ারপারসন সেই সাক্ষাৎকারে যেটা প্রকাশিত হয়েছে সেটা উল্লেখ করেছেন যে এটাকে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে। বিএনপি কখনো ভারত বিরোধী ছিল না, বিএনপি কখনো হিন্দু বিরোধী ছিল না, এটা উনি বলেছেন। কি বলবেন? না, একটা স্টেটমেন্ট আপনি যদি নরেন্দ্র মোদীর মানে ঢাকা আসার আগে বিএনপি কিন্তু অফিসিয়ালি একটা স্টেটমেন্ট করেছে প্রেস কনফারেন্সের ভিতর দিয়ে, সেটা হচ্ছে যে আমরা অতীতে ভারতের বিরুদ্ধে কখনো কথা বলি নাই, সামনের দিনগুলোতে ভারতের বিরুদ্ধে অবস্থান আমরা যাব না। তবে কথা হলো যে এই দেশে রিয়েলিটি হচ্ছে যে ভারত বিরোধী একটা রাজনীতি এখানে এস্টাবলিশড, সেটা হচ্ছে এটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ হয়। কখনো আজকে পাবলিক খায় ধরেন ভারত বিরোধী একটা ট্রাম্প কার্ড এখানে আছে। এখন বিষয়টা হচ্ছে এই দেশের রাজনৈতিক ভাবে যে আপনি চিন্তা করতে পারেন যে তাহলে কিন্তু দেখা যায় যে এই দেশে যে ভারত বিরোধী রাজনীতি কিন্তু একটা শক্তিশালী একটা অবস্থানে আছে, এবং আমি যে কথাটা বললেন যে পাবলিক জনগণ সেটাকে অ্যাকসেপ্টও করে। এখন যাই হোক, যে বর্তমান যে প্রেক্ষাপট ইন্টারন্যাশনাল গ্লোবাল পলিটিক্সে, সেখানে কিন্তু ধরেন বিষয়টাকে কেউ কাউকে বিরোধিতা করার যে প্রবণতা সেখান থেকে কিন্তু সরে আসছে। এখনকার বিষয়টা হচ্ছে আপনি অর্থনৈতিকভাবে কত দ্রুত আপনি স্বাবলম্বী হন, কতটুকুন আপনি শক্তিশালী হন, এর উপর কিন্তু রাজনীতি নির্ভর করছে। এখন ভারত বিরোধী ইচ্ছা করলেই যে আপনি ভারত বিরোধী রাজনীতি হয়তো ধরেন সহজ একটা স্লোগান আপনি দিতে পারেন, কারণ ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। এখন আপনার সাথে বহু রকমের তার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন অতীতেও ছিল, আজকে আছে, বর্তমান ভবিষ্যতে যে হবে না সেই রকম কিন্তু বলা যায় না। যে কোনো সময় এই টানাপোড়েন, আজকে যে কথাটা আলাল ভাই বললেন এবং মাননীয় মন্ত্রী বললেন যে 22টা চুক্তিতে আমরা কি বেনিফিট পেলাম, এগুলো কিন্তু প্রশ্নে আসবে। যে আমরা অর্থনৈতিকভাবে, আপনি যদি কথাটা এইভাবে বলি, অর্থনৈতিকভাবে যে এই চুক্তিগুলো বাস্তবায়িত হলে, আমি চুক্তির এখনো কিন্তু ক্লিয়ার না যে চুক্তিগুলি মানে কি পর্যায়ে আছে, তবে যখন বাস্তবায়িত হবে, শুরু হবে, তখন কিন্তু নিশ্চয়ই এর অর্থনৈতিক আমরা কতটুকু লাভবান হব এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ। জি, আমি একটা বিষয় সময়ের জন্য আপনাদের সবার কাছে আসবো, একটুখানি স্মরণ করে দিই, এক সময় কিন্তু এই শান্তি চুক্তি যখন হয় তখন কিন্তু বেগম খালেদা জিয়া বলছিলেন যে এই ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, গেছে নাকি ভারত হয়ে? যাই হোক, এগুলো রাজনৈতিকভাবে অনেক কিছু, আমি যা বলবো তাতে আপনার কথা বলার সময়টা বেঁচে যাবে, আমি আশা করি। আমি প্রথম থেকে কিন্তু একটি স্কেচের মধ্যে থাকার চেষ্টা করেছি, বাংলাদেশকে প্রাধান্য দিয়েছি, জাতীয় পতাকাটাকে, বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে নয়। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যে জায়গাটায় বলছি জনগণ সম্পর্কের ব্যাপারটিতে ফ্যাসিনেশনটি দেয়া হচ্ছে দুই দেশ থেকেই, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী যেটা বলে গেছেন, সেই জায়গাটা আমরা বলতে চাচ্ছি জনপ্রতিনিধিত্বহীন সরকারের একার পক্ষে এটা বার্গেন করা সম্ভব নয়। বিরোধী দলকে এবং বিশেষজ্ঞদেরকে আস্থায় নিয়ে এটাকে করা, এতে অপরাধটা কোথায়? শাহজাহান ভাই এখন সেইখানে কি করেছে বিএনপি, কবে ভারত বিরোধিতা করেছে, কবে কি করেছে, ভাই ঠিক আছে, এখন আস্থায় নিয়ে চেষ্টা করেন না, তো দেশ লাভবান হবে।
যারাই ক্ষমতায় থাকুক সেই কৃতিত্ব তো আলম ভাই, তারা পাবে। আলম ভাই, আমি আপনার সাথে সেই ভিউটা জায়গাটা- exchange করি। এবং আরেকটা হলো আমারও অনেক প্রশ্ন কিন্তু- যে ছিটমহলের কথা উনি বলেছেন, ছিটমহল আটকে রেখেছিল তো ভারত একতরফা ভাবে। আমাদের পক্ষ থেকে তো এই চাহিদাটা সব সরকারের সময় আপনারা পারেননি কেন আপনি? না পারেনি। আপনারাও যে সব ক্ষেত্রে সফল হয়েছেন এমন না, এমনটা অবশ্যই না। সফল হয়েছি। সমুদ্র না, না, বিজয় না, করেছি সব আমরা, ক্ষেত্রে আমরা ছিটমহল উদ্ধার পৃথিবীতে করলাম। কোনো সরকার নাই যে সরকার শতকরা শতভাগ সফল। আপনি এটা বলেন বললে- না, আপনার বললে- আপনার একটা সফলতা কন। না না, এটা বললে না, আমি সেই অতীত ঘাটতে যাব না যে প্রসঙ্গের মধ্যে আছে। যাবেন না এই কারণে, কারণ অতীত নাই তো না আপনার। না, জি, সফলতা আপনাকে নাই। দিব। না না সাজান ভাই, অতীত কিন্তু আপনাদেরও নাই। কারণ আপনি কিন্তু আরে- আওয়ামী লীগ করতেন না, আপনি আওয়ামী লীগ করতেন না, আপনি কিন্তু আওয়ামী লীগে এসেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে হ্যাঁ, ছিলাম। মুক্তিযুদ্ধের সপক্ষে। এখন আছি। আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষে আর বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। মুক্তিযুদ্ধের দল। রাজাকার দিয়ে আমরা মুক্তিযুদ্ধের দল হয় না। যে আমরা পারছি না তো। জি, আমরা আসলে discussion টা- আপনি তো আজকের বিষয়ে থাকি। রাজাকার দিয়ে মুক্তিযুদ্ধের দল হয়। একটা পয়েন্ট আজকের বিষয় থেকে সরি নাই। শাহজাহান না, ভাই আমি বলেছেন, শুধু আপনাকে শেষ এক না, না, মিনিটের প্রশ্নটা আমি- কি, আমি যে আপনার- দাসত্ব এবং যেটা বন্ধুত্ব, এই দাসত্ব বন্ধুত্ব গোচানোর উপায়টা কি, যে সেটা দিয়ে যে উপায়টা তো আমি বারবার বলে গেছি, আমি আবার শেষে বলছি, সময় শেষ হয়ে এসেছে বুঝছি আমি। উনি বলেছেন শুল্ক নিচ্ছেন না, ঠিকই ভাড়া নিচ্ছেন। শুল্কটা নেব না কেন? এই শুল্কটা নেয়ার জন্য যদি নেব তো, পরে নেব। বার্গেন ওই করা সময়- লাগে, সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যমতের দরকার আছে না? আমি তো জোর দিচ্ছি সেই জায়গাটা। এতে অপরাধটা কোথায়? এতে ভারতের আপনারা দালালি হলো কোথায়? উনি আর যেটা কি বলছেন কোথায়? যে বিরোধী দলকে সাথে নিয়ে, বিরোধী দল বলতে সব দলকে, এখন বিএনপি সংসদে নেই কিন্তু সব দলকে এবং সাথে যারা নিয়ে- অভিজ্ঞ এইসব ব্যাপারে, সে সবাইকে নিয়ে এই বিষয়টাই উনি জোর দিচ্ছেন। আপনি ওনারা বলতেছেন গণপ্রতিনিধিত্বহীন সরকার। আসলে গণপ্রতিনিধিত্বশীল সরকার বলেই তো ওনারা 2008 সালে 27 না, ওনারা গণপ্রতিনিধিত্বহীন ওনারা- সরকার বলছেন, কিন্তু আজকে আপনার আমি এই বলছি সরকারকে যে এটা আবার এই সরকার প্রধানকে দাওয়াত গণপ্রতিনিধিত্বশীল দিতে, একটি ইফতারের সরকার, দাওয়াত দিতে যে আজকে কারণে গেছেন। ওনারা আমরা 27টা সহযোগিতা করতে চাচ্ছি। 27টা গত 2008 সালের নির্বাচনে আসন পাইছিলেন, এবারে পাবেন না বলেই ভয়তে নির্বাচনে আসেন নাই। তাহলে আমরা কি আমরা সাবজেক্টে থাকি। জি, না, না, তাই না? এগুলো তো এই মাননীয় মন্ত্রী বিষয়ে- আলাদা এগুলো না, রাজনৈতিক বিতর্ক অনেক কিছু করা যাবে। সবাইকে নিয়ে যে আমার কথা ইয়েটা করা- অবশ্যই না, সবাইকে right, নিয়ে right, দেশের স্বার্থে। সেজন্যই তো বললাম একদিন পরে অরিন্দম কহিলাম সেটা শুরু করছিলাম এটা দিয়া। কেন করছিলাম? যে ওনাদের মধ্যে এখন চৈতন্যোদয় হয়েছে। এই চৈতন্যোদয় যদি থাকে তাহলে নিশ্চয়ই ওনারা রাজনীতিতে তাদের অবস্থানটা রাখতে পারবেন। আমি একসময় বলছিলাম, আপনার মনে আছে কিনা একটা শব্দ, সেটা হলো যে বেগম খালেদা জিয়া এখন রাজনৈতিকভাবে কমায় আছেন। ওনার কোমার থেকে বাঁচতে হলে ওনাকে নির্বাচনে আসতে হবে। ওনারা সিটি কর্পোরেশনে আসার মধ্য দিয়ে কিন্তু সেই কুমার থেকে রক্ষা পাইছেন। আমার কথাটা একবার ফালাই দেন নেই ওনারা এই পরামর্শটা। আজকে ওনাদের বলতে চাই জামাত তালাক দেন, তাহলে দেখবেন যে আপনাদের অবস্থান অনেক ভালো হবে। ওনাদের শুরু হয়ে গেছে যুদ্ধ। না, জামাত তো আমাদের তালাক দেয়া লাগবে না। যেভাবে পুলিশের এবং জামাত শিবিরকে ঢুকাচ্ছে, যেটা নিয়ে সৈয়দ মহসিন আলী মন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু সহ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যে পরিমাণ অভিযোগ এসেছে, আর যেভাবে হানিফ সাহেব ফুলের মালা দিয়ে জামাতকে অ্যাকসেপ্ট করছেন, শরীয়তপুরের এমপি যেভাবে অ্যাকসেপ্ট রিপোর্ট করছেন, আছে, জামাতকে পুনর্বাসিত করছেন, আমাদের তো তালাক দেয়া লাগবে না। আপনারা এমনিতেই ডিভোর্সের আগে বিয়ে করে নিয়েছেন, সুতরাং সমস্যা হবে না। আর যেটা হয়েছে, রাজাকারদের দিয়ে আর যাই হোক, একান্ত আওয়ামী লীগ সাক্ষাতে কি হয়েছে রাজাকারদের দিয়ে হবে না। এটা কিন্তু জানার এটা কথা না। আমরা ভালোই জানি। শাহজাহান ভাই প্রিজাম্পশন করে বলেছেন। তবে আমি একটা কথা বলতে পারি যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগ কিন্তু এক জিনিস না। একইভাবে হ্যাঁ। আপনাদের দলের পক্ষ থেকে তো বলা হয় যে ঠিক জিয়া আছে। রহমানের আওয়ামী লীগ, জিয়া রহমানের বিএনপি আছে, নেই, দ্যাট ইজ দি আর্ট অফ ডেমোক্রেসি, যে আমাদের দলের মধ্যে সমালোচনা করার, অ্যানালিসিস করার সুযোগ আছে। এটা তো আমি ওয়েলকাম করি এই কথাটা। এই কথাগুলো বলেই তো এক জায়গায় গিয়ে- সরকারে থাকতে কখনো হয় নাই। না, সরকার থাকতে কখনো বলে না। এখন হচ্ছে আপনি সেটাকে সাধুবাদ দেন। না, definitely, আমি definitely। বলতে চাচ্ছি, যার কথা বলছিলাম, সেই আওয়ামী লীগ এখন কালাগড়িতে হারিয়ে গেছে। এখন আওয়ামী লীগের ওয়েবসাইট হচ্ছে আকাম বেশি সুকাম কম awaamileague.com। আচ্ছা, এই আচ্ছা, তারপরেও কিন্তু আমরা তাদেরকে আপনি সহযোগিতা কবিতা করতে বললেন, চাচ্ছি। যাই হোক। না, ভালো। শাহজাহান না, অনেক বলেছেন তো, দুবার আমি একটু আমি একটা বলবো। আপনি শেষ করবেন, জি। না, একটা বললাম। না, আমার তো বলা হলো, ঠিক আছে বলেন আপনি। আরে, আপনি অনেক জনপ্রতিনিধিত্বশীল সরকার নিয়ে আমার একটা কথা বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি জাস্ট ক্রোনোলজিক্যাল হিসাবগুলো দেখেন, যে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যথেষ্ট মানে একটা প্রশ্ন আছে। যে এই জন্য প্রশ্ন আমি মনে করি যে আওয়ামী লীগ আর বিএনপি এই দেশে হচ্ছে পলিটিক্স স্টেক হোল্ডার। তারাই তো ভোটের রাজনীতিটা মেইন স্টেক হোল্ডার। সেখানে যদি একটা পার্টির মানে ধরেন মানে ইলেকশনে না থাকে, অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু সেই ইলেকশনটা মানে অর্থবহ হয় না। এখন তারা কেন যায় নাই সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে এই দেশে কি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে হবে, না আপনি সর্বদলীয় সরকার হবে, নাকি দলীয় সরকার নির্বাচন হবে, সেটা কিন্তু রাজনীতিবিদদের সমাধান করতে হবে। আমরা যারা
মানে মানে আমরা যারা সাধারণ মানুষ যারা বুঝি, তাহলে যে আমরা আসলে যে এই জি, দুইটা মাননীয় মন্ত্রীকে আমি 30 সেকেন্ড দিতে চাই, শেষ খালেদা কথা। জিয়া যখন প্রধানমন্ত্রী আপনি ছিলেন এবং ভারতে যখন সমালোচনা গেছিলেন, করে একটা আশাবাদের কথা একটা আশাবাদের কথা। একটা এগ্রিমেন্ট করতে যখন গেছিলেন তখন কিন্তু পানি চুক্তি করতে ভুলেই গেছিলেন উনি আইসা এখন একটা আশাবাদের কথা সুতরাং শেষ করুন। ওনারা তো সব ভুলেই যান। জি। আমি আশাবাদ এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা শাহজাহান ভাই, দুইটা দলের কিন্তু গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের দুইটা দলের অবশ্যই গণতন্ত্র কারোই বিকল্প নেই। মানুষের ভোট ছাড়া তো কোনো তো বিকল্প এই নাই। ক্ষেত্রে আমি অন্তত বলবো যে আগামী নির্বাচনেও তারা আসুক এবং জনগণের সমস্যাগুলো নিয়ে কথা বলেন, সংসদেও বলেন, বাইরে বলেন, এতে ধন্যবাদ। কোনো অসুবিধা নাই তো। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জামাত ত্যাগ করেন, সন্ত্রাসবাদ আমি মানে নির্মূলে আমাদের সহায়তা করেন। আমাদের জি। আমি তো শেষ করি, আমাদের এই সন্ত্রাসবাদকে আপনারা মোকাবেলা করার জন্য করেন, আমরা যে যুদ্ধাপরাধীদের বিচার করছি সেটাকে সমর্থন করেন, এদের নিয়ে আসেন। আমরা না, সেগুলো আমরা আমাদের কাজের মধ্যে প্রমাণ দেখিয়েছি। আপনার হাতে সময় কম, আমি শুধু এটুকুই বলবো যে শাহজাহান ভাই আছেন একজন মাননীয় মন্ত্রী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একজন আছেন, আর আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ সাহেব একজন আছেন। ওনারা কি আসলে যার যার দপ্তরের মন্ত্রী নাকি খালেদা জিয়ার সমালোচনামূলক মন্ত্রী, এইটা বোঝার আমার ধন্যবাদ। দরকার আমরা ছিল। অন্য বিষয়ে চলে যাচ্ছি, আমরা সেই আমাদের আলোচনাতে আমি আমার এই বিষয়ে মন্ত্রণালয়ে আপনাদের সময় ধন্যবাদ আপনাদেরকে। সফলতা ছিল সুপ্রিয় না বলেই দর্শক, তো আমি আপনারা বেশি যারা বেশি এতক্ষণ কথা আমাদের বলি সঙ্গে আপনাদের। ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।